অডিও কথন উইথ রাজিয়া চ্যানেলে আবারও একটি নতুন উপন্যাস নিয়ে হাজির হয়েছি। আজকে আমরা শুরু করব সমরেশ মজুমদারের উপন্যাস ছায়াতরু। উপন্যাসটি আমি 4টি পর্বে ভাগ করে পড়ব। আজকে আমি শুরু করছি প্রথম পর্ব দিয়ে। রাস্তাটা বেশি চওড়া নয়, তবে একদম মসৃণ। দুটো গাড়ি যখন মুখোমুখি হয় তখন দুজনকেই পিচের রাস্তা ছেড়ে সামান্য নামতে হয়। অবশ্য এমনিতেই ডুয়ার্সের এইসব রাস্তায় গাড়ির চলাচল এত কম যে রাস্তা চওড়া করার কথা সরকারি দপ্তর চিন্তাই করে না। রাস্তার দুপাশে প্রায় গায়ে গায়ে আম কাঁঠাল থেকে শুরু করে শাল সেগুনের গাছ টান টান দাঁড়িয়ে আছে। বিকেলে আর ভোরে এই গাছগুলোর সামনে দাঁড়ালে কানে তালা লাগার উপক্রম হয়। সারাদিন উড়ে বেড়িয়ে পেট ভরিয়ে বিকেল হতে না হতেই পাখিরা ফিরে আসে রাস্তার দুপাশের গাছের ডালে। দখল হয়ে যাওয়া গাছের ডাল ফেরত পাওয়ার লড়াইয়ের চিৎকার না করে কোনো উপায় থাকে না। তারপর ঝুপঝুপ করে অন্ধকার নামা মাত্র চিৎকারগুলো বোধহয় গিলে ফেলে সব পাখি। আচমকা পৃথিবীটা শব্দহীন হয়ে যায়। রাতের পাখিদের তখন ঘুম ভাঙছে, কিন্তু তারা জানান দেয়া পছন্দ করে না। রাস্তার দুপাশে মাঠ। মাঠের গায়ে 3 কামরার পরপর 8টি বাড়ি। বাড়ির পিছনে বাগান, বেশিরভাগই শাকসবজি। কয়েকটা আম কাঁঠালের গাছও রয়েছে। অধিকাংশ বাড়ির সদর দরজা বেশিরভাগ সময় বন্ধ থাকে। রোদ চড়া হলেই চারপাশের গাছগাছালিতে ঘুঘুরা ডাকতে শুরু করে। এ থামে তো ও শুরু করে। সারাটা দিন পুরো চরাচর ঝিমিয়ে ঝিমিয়ে কাটিয়ে দেয়। সন্ধে হলে 8 বাড়িতেই হারিকেনের আলো ঢিবড়ির আলো জ্বলে ওঠে, কিন্তু সেটা বড়জোর রাত 10টা পর্যন্ত। তারপর থাকে শুধু অন্ধকার। বিকেলের ছায়া ঘন হতেই পিচের রাস্তায় কাঠের চাকার ঘর্ষণের শব্দ শুরু হলে লোকে বুঝতে পারে শুকরা বুড়ো বাড়ি যাচ্ছে। 3টে কাঠের চাকার উপর চিলতে বসার জায়গার মাঝখানে বসে শুকরা। দুপাশ থেকে দড়ির বাঁধনে কোমরটা বাঁধা থাকে, যাতে ছিটকে বেরিয়ে না যায় শরীরটা। বাবু হয়ে বসা শরীরটার 2 হাতে থাকে 2টো ছোট্ট লাঠি। তাই দিয়ে রাস্তায় চাপ দিলেই 3 চাকার গাড়ি চলতে শুরু করে। ঘর ঘর আওয়াজটা কানে পৌঁছতেই লোকে বোঝে সারাদিন ভিক্ষে করে শুকরা বুড়ো কুলি লাইনে ফিরে যাচ্ছে। সারাদিন ভিক্ষে করে কোনোদিন পেট ভরে, আবার ভরেও না, কিন্তু গর্বটা থাকে। সে কারো ঘাড়ে বসে বেঁচে থাকছে না। হাঁটতে পারে না বলে কাজকর্ম করতে পারে না, কিন্তু তাই বলে কারোর রোজগারের টাকায় সে নিজের পেট ভরাচ্ছে না। তবে হ্যাঁ, তার ভিক্ষের জায়গায় কোনো প্রতিদ্বন্দ্বী নেই। হাটের পাশের রাস্তার এক পাশে সে কাঠের গাড়ির উপর হাত পেতে বসে থাকে। সকাল বিকেল মাত্র 4খানা বাস এসে দাঁড়ায় সেখানে। পাশের চায়ের দোকানে হইচই পড়ে যায়। খুব কম মানুষ বাক্স পেটে নিয়ে এখানে বাস থেকে নামে। বেশিরভাগই 1 কাপ চা আর নেড়ো বিস্কুট পেটে চালান করে আবার বাসে উঠে পড়ে। সে সময় শুকরার হাত তাদের উদ্দেশ্যে যেন প্রার্থনা করে। তখন মনে হয় হাতটা যদি আরো লম্বা হতো, তাহলে বাসের জানালায় পৌঁছাতে পারত। পারলে লোকে বাধ্য হতো কিছু না কিছু দিতে। মাঝে মাঝে দেয়ও, বেশিরভাগ সময় তাকে দেখেও দেখে না। 10 মিনিট থেমে বাস যখন চলে যায়, তখন চারধার শুনশান। আজ 3টে বাসের যাত্রীদের কাছ থেকে যা পাওয়া গিয়েছে তা দিয়ে কয়েক মুঠো মুড়ি ছাড়া কিছুই কেনা যাবে না। হাতের 10টা আঙুল যেমন একরকম হয় না, তেমনি মানুষের সব দিন একইভাবে কাটে না। শেষ বাস চলে যাওয়ার পর বড় ঠোঙ্গা ভর্তি মুড়ি কিনে কাঠের গাড়ির মাঝখানে বসে লাঠি দিয়ে ঠেলতেই চাকা গড়ালো। 2টো লাঠির ডগায় লাঠির ফাঁস দেওয়া আছে। সেই ফাঁস হাতে ঢোকালে লাঠি ছিটকে বেরিয়ে যাবে না। যতটা সম্ভব দ্রুত চলার চেষ্টা করছিল শুকরা। আর একটু পরে সারা পথ জঙ্গল অন্ধকারে ঢেকে যাবে। অন্ধকারকে তার বড় ভয়। ভয় ওই গাছে গাছে ছটফট করা পাখিগুলোরও, নইলে এমন গলা ফাটিয়ে চিৎকার করে। একটু হিমহিম বাতাস আচমকা ধেয়ে এলো দূরের পাহাড় থেকে। জোরে লাঠি ঠেলতে গিয়েও সামলে নিল শুকরা। কয়েক মাস আগে বেশি জোরে ঠেলতে গিয়ে চাকা ছিটকে বেরিয়ে গিয়েছিল পাটাতন থেকে। ভাগ্যিস ব্যাপারটা ঘটেছিল বাজারের মুখে। লোকজন দৌড়ে এসে সাহায্য করেছিল। এখানে একটা মানুষও নেই।
চাকা ছিটকে গেলে সারা রাত রাস্তার পাশে শুয়ে থাকতে হবে। বাবুদের বাড়িগুলো পার হয়ে এলো শুকরা। কাচের বন্ধ জানালার ভেতরে এখনো আলো জ্বলেনি। আজ যখন আকাশে মেঘ, তখন একটু তাড়াতাড়ি হারিকেনের আলো জ্বলবে বাড়িগুলোর। কিন্তু তার আগেই তাকে পৌঁছাতে হবে। পিচের রাস্তাটা যেখানে দুপাশে চা বাগান রেখে বাঁক নিচ্ছে, সেখানে পৌঁছে চোখ ছোট করল শুকরা। এই সময় কোনো ভদ্রলোকের বাড়ির মেয়ে মানুষ এমন নির্জন রাস্তায় এসে দাঁড়ায় না। দূর থেকেই সে দেখতে পেল মানুষটার পাশে রাস্তার উপর একটা ব্যাগ রাখা আছে। আজ পর্যন্ত কোনো ভূত প্রেত বা তাদের বউ মেয়েকে চোখে দেখেনি শুকরা, কিন্তু শুনেছে তারা আছেন। খুব দরকার না পড়লে দেখা দেন না। এই শাড়ি পরা লম্বা মেয়ে মানুষ কি তাদের একজন? কাঠের গাড়ি থামালো শুকরা। যাচাই না করে কাছে যাওয়া ঠিক হবে না। রাস্তার বাঁ দিকে 3 চাকার কাঠের গাড়ি দাঁড় করিয়ে সতর্ক চোখে দেখতে লাগলো শুকরা। ঘাড় ঘুরিয়ে তাকে দেখছে বুঝতে পারল শুকরা। তারপর সুটকেসটা কোনো মতে তুলে নিয়ে এগিয়ে আসতে দেখল সে। যত কাছাকাছি হচ্ছে তত মনে বল আসছে শুকরার। শেষ পর্যন্ত আগন্তুককে তার মানুষ বলেই মনে হলো। একেবারে সামনে এলে শুকরার মন হালকা হলো। রক্তমাংসের মানুষই, বয়সও বেশি নয়। হেসে হিন্দিতে জিজ্ঞেস করল, ভাই, এখানে ভালো হোটেল আছে? হোটেল? এতদিন শুকরা হোটেল বলতে খাবারের দোকানই জেনে এসেছে। এই মহিলা যদি তার খোঁজ করেন, তাহলে ওকে না খেয়ে থাকতে হবে। সে হেসে ফেলল। তারপর মদেশিয়া ভাষাতে বলল, একটাই হোটেল আছে, তবে সেটা তো এখন খোলা পাবি না। লাস্ট বাস চলে গেলেই বন্ধ হয়ে যায়। চোখ বন্ধ করে একটু ভেবে নিয়ে সে বলল, তবে হ্যাঁ, মুদির দোকান খোলা আছে, ওখান থেকে মুড়ি কিনে খেতে পারিস। মহিলা ভালোভাবে তাকালো। লোকটার বয়স বোঝা যাচ্ছে না, কিন্তু মনের মধ্যে জটিলতা যে নেই তা বুঝতে অসুবিধে হচ্ছে না। মহিলা হেসে ফেলল। না না, আমি খাওয়ার হোটেলের কথা বলিনি। রাত্রে থাকা যাবে এমন হোটেলে যেতে চাইছি। সেটা কোথায় গেলে পাবো? গুলিয়ে গেল শুকরার। এখানকার যে হোটেলটাকে সে চোখের সামনে তৈরি হতে দেখল, সেখানে বাইরের লোক গিয়ে থাকে বলে সে কখনো শোনেনি। তাছাড়া একা মেয়ে মানুষ অচেনা জায়গায় এসে থাকার জন্য হোটেল খুঁজছে, এ ভারী অদ্ভুত কথা। মহিলা তার দিকে তাকিয়েছিল। জিজ্ঞেস করল, এখানে এসে কেউ হোটেলে থাকে না? দ্রুত মাথা নাড়ল সে। থাকার জন্য কোনো হোটেল তো এখানে নেই। তুই কোথা থেকে আসছিস? এখানে থাকার জায়গা নেই? মহিলা হাসল। আমি অনেক দূর থেকে আসছি। চা বাগানের অফিসটা কোথায়? চা বাগানের অফিসের দিকে যায় না শুকরা। এই কাঠের চাকার গাড়ি থেকে যে শব্দ বের হয়, তা নাকি সাহেবদের খুব খারাপ লাগে, তাই ওদিকে যেতে নিষেধ করে দেয়া হয়েছে। মহিলাকে সে হাত তুলে দেখালো। এই রাস্তা ধরে সোজা গেলে গেট পাবি। গেটের পাশে চৌকিদারের ঘর। সে ঢুকতে দিলে 10 মিনিট যাওয়ার পর অফিস, গুদামও দেখতে পাবি। আকাশের দিকে তাকালো শুকরা। আরে বাস, জব্বর বৃষ্টি আসছে। আমি আর দাঁড়াবো না। বৃষ্টিতে ভিজলে আমার জ্বর হয়। মহিলা আকাশের দিকে তাকালো। সর্বনাশ। তারপর মুখ নামিয়ে জিজ্ঞেস করলো, তোমার বাড়ি কত দূর? দূর নেই, বাঁদিকে নদী, নদীর ধারে। 2 হাতে লাঠি নিয়ে মাটিতে ঠেলার জন্য তৈরি হলো শুকরা। বৃষ্টি আসছে, বৃষ্টি থেমে যাওয়া পর্যন্ত আমি তোমার বাড়িতে গিয়ে যদি কিছুক্ষণ থাকি, তাহলে কি তোমার খুব অসুবিধা হবে? বাড়ির লোক আপত্তি করবে? আমার বাড়িতে? একগাল হাসল শুকরা। ওটা ঠিক বাড়ি না, মাথার উপরে চালা আছে, এই পর্যন্ত। যদি ইচ্ছে হয় তাহলে চল। তবে হ্যাঁ, আমি তোকে কিছু খেতে দিতে পারবো না। বৃষ্টি থামলেই বেরিয়ে আসবি। তারপর সুটকেসটার দিকে তাকালো। ওটাকে আমার পেছনে তুলে দাও। মহিলা ভারী সুটকেসটা কাঠের গাড়ির পেছনে তুলে দিলে দেখা গেল শুকরা সর্বশক্তি দিয়ে ঠেলেও গাড়ির চাকায় গতি আনতে পারছে না। মাথা নাড়ল শুকরা। দড়ি ধরে টানতে পারবি? বলে কাঠের গাড়ির জড়িয়ে রাখা দড়ি খুলে ছুঁড়ে দিল শুকরা। মহিলা হেসে ফেললেন। তারপর দড়ির প্রান্ত ধরে টানতেই গাড়ি এগিয়ে যেতে লাগলো। অন্ধকার ছড়িয়ে পড়ছে হু হু করে। মহিলা দ্রুত হাঁটছিল। তার টানে গাড়িটাও দিব্যি চলছিল।
গায়ে ঠান্ডা বাতাস লাগলেও আজ বাড়ি ফেরার সময় মনে ভয় ঢুকছিল শুক্রার। বৃষ্টির জল গায়ে পড়ুক তা সে একদম চায় না। অবশ্য এই বিদেশি মেয়েটা বেশ জোরে জোরেই গাড়িটা টানছে। যার ভাগ্যে যা লেখা আছে তা তাকে করতেই হবে। তবে মনে হচ্ছে মেয়েটা খারাপ মনের মানুষ নয়। বাঁদিকে বাঁদিকে, রাস্তা ঢালু আছে, ধীরে ধীরে টানো। বেশ উঁচু গলায় নির্দেশ দিল শুক্রা। এখন অন্ধকারে এঁটোর মতো একটু আলো লেগে আছে। দুপাশে জঙ্গল। বাঁদিকের জঙ্গল হালকা হতে নদীর জল দেখা গেল। শুক্রা চেঁচিয়ে উঠল, থামো থামো, ডান দিকে আমার বাড়ি। মহিলা থামল। ডান দিকে একটা একচালা ঘর, কোনো দরজা নেই, দেয়াল কোনো মতে দাঁড়িয়ে আছে। শুক্রার লাঠির সাহায্যে চাকায় বসে রাস্তা থেকে উঠে এলো ঘরে। ঘরে ঢোকার একটা দরজা আছে বটে, কিন্তু সেটা বোধহয় কখনো বন্ধ হয় না। ঘরের মধ্যে চাকা চালিয়ে এক প্রান্তে চলে গিয়ে দেশালয় ঢুকে ঢিবড়ি জ্বালালো সে। ঘরটা আলোকিত হওয়া মাত্র বৃষ্টি নামল। নিজেকে জল থেকে বাঁচাতে মহিলা দ্রুত দরজা পেরিয়ে ঘরে এসে চারপাশে তাকালো। একটা বাঁশের উপর বাঁশ দিয়ে খাট তৈরি করে তার উপর বড় বড় বস্তা চাপিয়ে বিছানা করা হয়েছে। বোঝা গেল এটা লোহার খাট। বৃষ্টিটা বেশ জোরে হলেও ভিতরে জল ঢুকছে না। শুক্রা বলল, তুই দাঁড়িয়ে না থেকে বসতে পারিস। আমি অনেকক্ষণ বসে আছি, এখন একটু না শুলে। হাসল সে। তারপর ঘরের বিপরীত দিকের একটা ভাঙা দেয়াল দিয়ে বাইরে চলে গেল। তারপরে মহিলার কানে বৃষ্টির আওয়াজ ছাপিয়ে শরীর থেকে ছিটকে বেরিয়ে আসা জলের শব্দ এলো। তবে লোকটাকে দেখা যাচ্ছে না, এই যা। লোকটা ফিরে এলো। শরীর থেকে কাঠের গাড়ির বাঁধন খুলে দুহাতে ভর দিয়ে খাটে উঠে বসে নিচু হয়ে মুড়ির ঠোঙ্গাটা তুলে নিল। মহিলা লক্ষ্য করলো যেটাকে লোকটা খাট বানিয়ে নিয়েছে সেটার মাথার দুপাশে দুটো কাচের বোতলে জল ভরা রয়েছে। বোতল খুলে দুঢোক জল খেয়ে মুড়ির ঠোঙ্গাটা তুলে নিল শুক্রা। তারপর গম্ভীর গলায় বলল, এই ঠোঙ্গায় যে মুড়ি আছে তাতে আমারই পেট ভরবে না। কিছুক্ষণের জন্য খিদেটা যখন থাকবে না তখন ঘুমিয়ে পড়লে রাতটা কাটিয়ে দিতে পারবো। আমি এখান থেকে কি করে দেব? মহিলা হাসল। আমাকে দিতে হবে না, খিদে নেই। তুমি খেয়ে নিয়ে শুয়ে পড়ো, আমি বৃষ্টি থামলে চলে যাব। এখন একটু বসছি। শুক্রা এক মুঠো মুড়ি মুখে ফেলে মাথা নাড়ল। মহিলা কোণের দিকের বস্তার উপর বসল। বাইরে এখন গভীর অন্ধকার। শব্দ করে বৃষ্টি পড়ছে। ঢিবড়ির আলো যথেষ্ট না হলেও ঘরের ভিতরটা দেখা যাচ্ছে। মুড়ি চিবোতে চিবোতে শুক্রা একটু থামল। তোর কি খিদে লেগেছে? মহিলার ঠোঁটের কোণে হাসি ফুটল। কেন? খিদে পেলে দু মুঠো খেতে পারিস। না, থ্যাংক ইউ। কি? ও কিছু না। মহিলা বাইরেটা দেখার চেষ্টা করল। যেদিকে ভেতরে ঢোকার দরজা রয়েছে সেদিকে বাইরে থেকে জল ঢুকছে ভিতরে, কিন্তু ঢুকেই নিচে গড়িয়ে বাইরে চলে যাচ্ছে বলে ভিতরটা ভিজছে না। মহিলা ঘরটাকে ভালো করে দেখল। কোনো মহিলার পক্ষে এমন ঘরে থাকা সম্ভব নয়। বাস থেকে নেমে শূন্য চরাচরে কোনো মানুষকে না পেয়ে বেশ ঘাবড়ে গিয়েছিল সে। ট্রেন যদি অত দেরি না করতো তাহলে সে দুপুরের মধ্যেই পৌঁছে যেত। দোষ তারও। তাকে বলা হয়েছিল কবে কখন আসছে জানিয়ে দিলে তার জন্য চা বাগানের লোক স্টেশনে অপেক্ষা করবে। ওই জানানোর কথাটাই তার মাথা থেকে উড়ে গিয়েছিল। মহিলা আর চোখে শুক্রার দিকে তাকালো। এক মনে মুড়ি চিবিয়ে চলেছে, চোখ বন্ধ। এই পঙ্গু মানুষটির কাছ থেকে ভয়ের কিছু নেই। খোলা আকাশের নিচে থাকার চেয়ে এই ভাঙাচোরা ঘরে থাকাটা একটা স্বস্তির। তাছাড়া এই লোকটি মতলববাজ নয়। হলে একা একা মুড়িগুলো খেয়ে নিত না, তাকে খানিকটা দিয়ে মন গলানোর চেষ্টা করত। মাথা নাড়ল মহিলা। হাজার হোক লোকটা প্রতিবন্ধী, ওর পক্ষে তার ক্ষতি করার কোনো সম্ভাবনা নেই। সে বাইরে তাকালো। কিছু দেখা যাচ্ছে না। ঝমঝমিয়ে বৃষ্টি পড়ছিল। হঠাৎ যেন জলের শব্দ কমে এলো। মহিলা এগিয়ে গিয়ে ভাঙা দরজার সামনে দাঁড়াতে না দাঁড়াতেই আকাশ থেকে পড়া জলের ফোঁটা থেমে গেল। আর কি আশ্চর্য, একটু একটু করে পরিষ্কার হয়ে যাচ্ছে চারধার। মেঘ সরে যাওয়া আকাশ চুইয়ে তীরে আলো নেমে এসে ছড়িয়ে পড়ছে চারধারে। এরকম ঘটনা সাধারণত কলকাতায় ঘটে না। মহিলা দরজায় চাপ দিতেই সেটা খুলে গেল।
সামনের গাছগাছালি, পথ চমৎকার জলে ধোয়া মনে হচ্ছে। আকাশে টুকরো মেঘ উড়ে যাচ্ছে। মেঘে চাপা পড়া সূর্য প্রায় ডুবে যাচ্ছিল। মেঘ সরে যেতেই ছিপছিপে আলো ছড়িয়ে পড়েছে পৃথিবীতে। মহিলা পিছন ফিরল, তারপর হেসে ফেলল। খাওয়া শেষ করে লোকটা উল্টো দিকে মুখ করে পাশ ফিরে শুয়ে পড়েছে। কাছে যেতেই ওর নাক থেকে বেরিয়ে আসা আওয়াজ কানে পৌঁছল। সারাদিন কাঠের চাকার গাড়ি চালানো যথেষ্ট পরিশ্রমের। পেটে মুড়ে যেতেই ঘুম শরীর দখল করে নিয়েছে। মহিলা তার ভারী সুটকেসটা তুলে নিয়ে নিঃশব্দে বেরিয়ে এলো। হালকা ঠান্ডা বাতাস বইছে। এই সময়ে এই চা বাগানে আসা ভুল হয়েছে। যখন ট্রেন থেকে নেমেছিল তখনই শুনেছিল চা বাগানে পৌঁছাতে সন্ধ্যা হয়ে যাবে। সেটা শোনার পর বাসে না উঠে স্টেশনের কাছাকাছি হোটেলে রাত্রিবাস করাটা বুদ্ধিমানের কাজ হতো। সুটকেসটাকে হাত বদল করলো। যত সময় যাচ্ছে তত যেন ওজন বেড়ে যাচ্ছে এটার। আলো যখন প্রায় নিভু নিভু তখন পিচের রাস্তায় দাঁড়িয়ে গাড়ির ইঞ্জিনের আওয়াজ কানে এলো। মুখ ফিরিয়ে এসে দেখলো এই না আধারেই হেডলাইট জ্বেলে একটা গাড়ি ছুটে আসছে। একটু ইতস্তত করে শেষ পর্যন্ত সুটকেস নামিয়ে হাত নাড়তে লাগলো সে। ধীরে ধীরে গাড়ির গতি কমলো। একেবারে পাশে এসে সেটা দাঁড়ালো। গাড়ি চালাচ্ছে যে লোকটা, তার মাথার ফেল্ট হ্যাট, পরনে খাকি হাফ হাতা শার্ট আর হাফ প্যান্ট। নাকের তলায় পুরুষ্ট সাদা গোঁফ, ধবধবে সাদা। লোকটা জিজ্ঞেস করলো, ইউ আর ফ্রম? কলকাতা। সে ক্যালকাটা। ওকে, ক্যালকাটা। দেন ইফ আই এম নট রং, ইউ আর আ ডক্টর। মহিলা অবাক হলো। লোকটি আবার জিজ্ঞেস করলো, অ্যাম আই রং? নো, বাট হাউ ডু ইউ? হাত নেড়ে প্রসঙ্গটা উড়িয়ে দিল লোকটা। তারপর বলল, সুটকেস নিয়ে উঠতে পারবে না আমাকে হাত লাগাতে হবে? জিপ গাড়ির পেছনের সিটে সুটকেস তুলে দিয়ে মহিলা জিজ্ঞেস করলো, আপনার পরিচয় জানতে পারি? পরিচয় না জেনেই গাড়িতে সুটকেস তুলে দিলে? আমি তো ওটা নিয়ে চলেও যেতে পারতাম। আমি ম্যাকফারসন, যে চা বাগানে তুমি চাকরি করতে এসেছো তার ম্যানেজার। ওঠো। হো আপনি? মহিলা হাত জোড় করলো। আপনাকে যে এখানে দেখতে পাবো তা কল্পনাও করতে পারিনি। আমি এখানে এসে খুব সমস্যায় পড়েছিলাম। মহিলা গাড়িতে উঠে বসতেই ম্যাকফারসন ইঞ্জিন চালু করলেন। মিনিট 8 মধ্যেই গাড়ি পিচের রাস্তা ছেড়ে নুড়ি বিছানো পথ দিয়ে চা বাগানের ভিতরে ঢুকে পড়ল। রাস্তা ছেড়ে বাঁদিকের প্যাসেজে ঢুকে গিয়ে গাড়ি থামালো ম্যাকফারসন। এটা বাগানের গেস্ট বাংলো। আজকের রাতটা তুমি এই বাংলোতেই থাকো। কাল সকাল 10টায় তৈরি হয়ে অফিসে চলে আসবে, তখন কথা হবে। ম্যাকফারসনের কথার মধ্যেই দুটো লোক বাংলো থেকে দৌড়ে চলে এসেছিল গাড়ির কাছে। এসে দুজনেই কপালে হাত ঠেকিয়ে দাঁড়িয়েছিল। তাদের দিকে তাকিয়ে ম্যাকফারসন বলল, মেম সাহেবকে গেস্ট রুমে নিয়ে যাও। চা, ডিনার, সকালের ব্রেকফাস্টের ব্যবস্থা করবে। সুটকেসটা নামাও। সঙ্গে সঙ্গে একজন মাথা নেড়ে গাড়ি থেকে সুটকেস নামিয়ে নিল। মহিলার দিকে তাকালো ম্যাকফারসন। আমি কি তোমার অ্যাপয়েন্টমেন্ট লেটারটা পেতে পারি? মহিলা হাত ব্যাগ থেকে খামটা বের করে এগিয়ে ধরলে ম্যাকফারসন সেটা নিয়ে বললেন, তুমি যখন কাল সকাল 10টায় অফিসে যাবে তখন এটা ফেরত পাবে। গুড নাইট। লোক দুটোর সঙ্গে দাঁড়িয়ে অন্ধকারে গাড়িটাকে মিলিয়ে যেতে দেখল মহিলা। সে লোক দুটোর দিকে তাকালো। মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সে বলল, চলো। সঙ্গে সঙ্গে সচল হলো ওরা। ঈষৎ ঝুঁকে একটা হাত সামনে বাড়িয়ে ওরা এগোতে লাগলো। হাসি পাচ্ছিল ওদের ভঙ্গি দেখে, কিন্তু বহু বছর ধরে ওরা এটা করতেই অভ্যস্ত, তাতে কোনো সন্দেহ নেই। বাংলোর ভেতরে হ্যাজাক জ্বলছে। একটা হল ঘর পেরিয়ে পর্দা সরিয়ে ঘরের দরজা খুলল দ্বিতীয় লোকটা। তারপর হল ঘরের দ্বিতীয় হ্যাজাকটা নিয়ে ভিতরে ঢুকলো। ওরা যতক্ষণ না তাকে বলছে ততক্ষণ মহিলা হল ঘরে দাঁড়িয়ে দেয়ালে ঝোলানো ছবিগুলো দেখতে লাগলো। বেশিরভাগ ছবি বাঘ অথবা হরিণের। ঝর্ণাও আছে। নিশ্চয়ই এই বাংলোয় গেস্টরা এসে থাকেন। দরজায় শব্দ হলো। মহিলা তাকাতেই দেখতে পেল দুজন দরজায় দাঁড়িয়ে আছে। সে এগিয়ে যেতেই ওরা ভিতরে ঢুকে পড়ল। চমৎকার ঘর। লোভনীয় বিছানা। পায়ের তলায় 1 ইঞ্চি জায়গা নেই যেখানে কার্পেট দেখা যাচ্ছে না। ঘরের ওপাশের দরজা অর্ধেক খোলা, সেখান থেকেও আলো আসছে। বোঝা যাচ্ছে ওটা বাথরুম কাম টয়লেট। মহিলা হাসল। আজ পর্যন্ত এমন কোনো বাড়িতে সে যায়নি যেখানে ওই দুটো প্রয়োজন এক ঘরে মেটানোর ব্যবস্থা আছে।
সে লোক দুটোকে দেখে মাথা নাড়ল। ঠিক আছে। লোক দুটো মাথা নেড়ে ঘর থেকে বেরিয়ে গেলে মহিলা দরজা ভেজিয়ে দিয়ে উল্টো দিকের সোফায় গিয়ে বসল। এরকমটা হবে তা একটু আগেও কল্পনা করা যায়নি। ভাঙাচোরা ঘরে বসে বৃষ্টি দেখার সময় কল্পনাও করতে পারেনি খানিক বাদে এরকম রাজকীয় ঘরে রাতটা কাটাতে পারবে। বাথরুম থেকে তরতাজা হয়ে পোশাক পাল্টে ঘরে আসতে না আসতেই দরজায় শব্দ হলো। মহিলা জিজ্ঞেস করলো, কে? দরজা খুলে গেল। সেই লোক দুটো ট্রেতে বিস্কুট, ওমলেট আর টিপটে চা নিয়ে ভিতরে ঢুকে টেবিলে রাখলো। ওমলেটের আকৃতি দেখে মহিলার মনে হলো অন্তত 3টে দিয়ে বস্তুটি তৈরি করা হয়েছে। মহিলা হাসল। তারপর চেয়ারে বসে বলল, আর আমার কিছু লাগবে না, আজ রাতে ডিনার করব না, সকাল হলে চা দিও। লোক দুটো অবাক হলো, কিন্তু কিন্তু কি বলবে বুঝতে পারছিল না। সেটা বুঝতে পেরে মহিলা হাসল। এখানে যা দিয়েছ তা খেলেই আমার পেট ভরে যাবে, তোমরা কোনো চিন্তা করো না, এবার যেতে পারো। লোক দুটো মাথা নিচু করে বেরিয়ে গেলে খাবার খেয়ে চায়ে চুমুক দিল মহিলা, দিয়ে সোজা হয়ে বসল। অপূর্ব। এত ভালো চা এর আগে খেয়েছি বলে মনে পড়ল না। নিশ্চয়ই এই চা বাইরে থেকে কেনা হয়নি, এটা এই বাগানেরই চা। খেয়ে মন ভরে গেল। দরজা বন্ধ করে বিছানায় বসল সে। বাইরে থেকে কোনো শব্দ আসছে না। এমন শব্দহীন জায়গায় সে কখনো ছিল কিনা মনে পড়ছে না। কলকাতা শহরে এমন রাতের কথা কল্পনাও করা যায় না। মহিলার মনে হচ্ছিল এরকম জায়গায় থেকে মানুষের জন্য কাজ করতে পারলে তার ভালো লাগবে। এই ইচ্ছেটা তার অল্প বয়সেই মনে এসেছিল। বিজ্ঞাপন দেখে আবেদন করা মাত্র সুযোগ পেয়ে যাওয়ায় সে লুফে নিয়েছে। কিন্তু কলকাতা ছেড়ে এত দূরে ডুয়ার্সের চা বাগানে চাকরি করতে আসার ব্যাপারে আত্মীয়দের তো বটেই, বন্ধুদেরও সমর্থন ছিল না। সবাই বলেছিল, ওপরে তো উঠতেই পারবে না, উল্টো আরো তলিয়ে যাবে। কিন্তু এসব কথায় কান দেয়নি সে। সেই কবে 8-9 বছর বয়সে মা বাবার সঙ্গে সে জলপাইগুড়ি শহরে এক আত্মীয়ের বিয়ে উপলক্ষে এসেছিল। সেই স্মৃতি কিভাবে কেমন করে মনে ঢুকে গিয়েছে তা সে নিজেই জানে না। ডাক্তারি পাশ করার পর সে এমন একটা কাজের জায়গা চেয়েছিল যেখানকার মানুষ চিকিৎসা সম্পর্কে কোনো ধারণাই করতে পারে না। তাদের কাছে পৌঁছানোর তাগিদ সে ডাক্তারি পড়তে পড়তেই অনুভব করছিল। আর সেটা মাথায় আসা মাত্র সে ব্যক্তিগত আনন্দ, ব্যক্তিগত চাওয়া পাওয়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখেছিল। শেষ পর্যন্ত সে এখানে পৌঁছতে পেরেছে। ভবিষ্যৎ কি তা তার জানা নেই, কিন্তু সে আশাবাদী। দীর্ঘ যাত্রা শরীরে ক্লান্তি এনেছিল। বালিশে মাথা রাখতেই ঘুমিয়ে পড়েছিল সে। ঘুম ভাঙল যখন সূর্য ওঠেনি। অন্ধকার হালকা হয়ে আসছে। চটপট বাথরুমে গিয়ে তৈরি হয়ে বাইরে বেরিয়ে এসে মুগ্ধ হয়ে গেল সে। 3 পাশে এত গাছ, গাছে গাছে এত পাখি চিৎকার শুরু করেছে। একটা কিছু ছুটে চলে গেল সামনের রাস্তা পেরিয়ে। ঠান্ডা বাতাস শরীর স্নিগ্ধ করে দিল। জায়গাটার প্রেমে পড়ে গেল। বারান্দায় রাখা চেয়ারে আরাম করে বসল সে। তার মনে হলো স্বর্গ যদি কোথাও থাকে তাহলে তা এখানেই। শব্দ হলো। ট্রেতে চায়ের পট নিয়ে কালকের বেয়ারাদারে একজন এগিয়ে এসে ট্রে রাখলো টেবিলের ওপর। জিজ্ঞেস করলো, মেম সাহেব, চা বানিয়ে দেব? মাথা নেড়ে নিষেধ করলো মহিলা। লোকটি চলে গেলে কাপে চা ঢালল সে। একটা চুমুক দিতেই মনে চমৎকার সুখের মিষ্টি ঢেউ ছড়িয়ে গেল সমস্ত শরীরে। আহ, এত ভালো চা সে কখনো খায়নি। ঠিক 10টা বাজতে 10 মিনিট আগে দুজনকে জিজ্ঞেস করে চা বাগানের বড় সাহেবের অফিসের সামনে পৌঁছে গেল সে। একটা ছোট্ট কিন্তু গাড়ি যেতে পারে এমন একটা ব্রিজ। তারপরে অফিস বাড়ি। আসার সময় বিশাল চায়ের ফ্যাক্টরি বাইরে থেকে দেখেছে সে। কাজ শুরু করেছে যেসব কর্মচারী, কাজ থামিয়ে তারা অবাক চোখে দেখছিল তাকে। সেটা লক্ষ্য করে দ্বিতীয়বার তাকায়নি সে। দরজা ঠেলে ভিতরে ঢুকতেই সে দেখতে পেল ওই ঘরে আরো দুজন অপেক্ষা করছে। হাফ প্যান্ট আর শার্ট পরা একটা লোক এগিয়ে এসে নমস্কার করল। এখানে নামটা লিখে দিন, বড় সাহেব একজনের সঙ্গে কথা বলছেন। ছাপানো এক টুকরো কাগজ যাতে লেখা আছে ভিজিটার্স নেম, নিচে রেফারেন্স। লোকটা কলম এগিয়ে দিয়েছিল। মহিলা লিখল, শুভা সেন। তার নিচের জায়গায় ডক্টর। লোকটা ওই চিরকুট নিয়ে ভেতরে চলে গেল।
শুভা চেয়ারে বসে ঘরের অন্য প্রান্তে বসা দুটো মানুষকে দেখল। দুজনেই গম্ভীর মুখে অপেক্ষা করছে। একজন মহিলা এই ঘরে এসেছেন, অপেক্ষা করছেন, তাতে ওদের প্রতিক্রিয়া নেই। একটু পরেই একটি লোক বেরিয়ে এলো ভেতর থেকে। পিছনে সে হাফ প্যান্ট পরা বেয়ারা। বেয়ারা ওপাশে বসা দুজন লোককে বলল, আসুন, আপনাদের ডাকছেন। ভিতরের ঘর থেকে বেরিয়ে আসা লোকটি সুভাষ সেনের দিকে একটু অবাক চোখে তাকিয়ে মাথা নাড়ল। আপনি নিশ্চয়ই চা বাগানে থাকেন না? কথা না বলে মাথা নেড়ে লোকটির বক্তব্যকে সমর্থন করল সুভাষ সেন। আগে দেখিনি তো, তাই জিজ্ঞেস করলাম। লোকটি আবার হাসল। সুভাষ সেন ঠোঁট টিপে মাথা নাড়ল, যার অর্থ বোঝা মুশকিল। লোকটি আবার কিছু বলতে যাচ্ছিল। সুভাষ সেন উঠে জানালার সামনে গিয়ে ওপাশে বয়ে যাওয়া নদীটিকে দেখতে লাগলো। বেশ কিছুক্ষণ পরে সে ডাক শুনল, মেম সাহেব। ঘুরে দাঁড়িয়ে দেখল সেই লোক দুটো গম্ভীর মুখে ঘর থেকে বেরিয়ে যাচ্ছে এবং গায়ে পড়া লোকটি ঘরে নেই। আসুন মেম সাহেব। ওকে অনুসরণ করে পাশের ঘরে ঢুকলো সুভাষ সেন। একটা বিশাল টেবিলের ওপাশে বসে ফাইলের ভিতরে রাখা কাগজ দেখছিলেন ম্যাকফারসন। মুখ না তুলেই বললেন, গুড মর্নিং। গুড মর্নিং, সুভাষ সেন বলল। কাল রাত্রে কোনো অসুবিধা হয়নি তো? না স্যার। ওয়েল, আমার চা বাগানে যে হসপিটাল অ্যান্ড ডিসপেন্সারি কর্মচারীদের জন্য করা হয়েছে তার দায়িত্ব তোমাকে নিতে হবে। কোম্পানি এই হসপিটালের জন্য যে বাজেট ঠিক করে দিয়েছে তার বাইরে খরচ করা যাবে না। আমি চেষ্টা করে যাচ্ছি, কিন্তু কাঁধ নাচিয়ে হতাশা বোঝালেন ম্যাকফারসন। তারপর হাসলেন। আমি জানি না ডুয়ার্স বা অসমের চা বাগানে কোনো মহিলা ডক্টর আছেন কিনা। না থাকলে তোমার উপর সবার নজর থাকবে। আমি জানি স্যার, সুভাষ সেন বলল। গুড। বাগানের হাসপাতালে মোট 5 জন কাজ করছে। তাদের মধ্যে একজন কম্পাউন্ডার, 2 জন নার্স। আমার ধারণা আগে যিনি ডাক্তার ছিলেন তিনি নিজে কাজ করতে উৎসাহ বোধ করতেন না বলে হাসপাতালের স্টাফরা খুশি ছিল। তুমি ওদের কাজে লাগাবে এবং এর জন্য যতটা কঠোর হওয়া তোমার পক্ষে সম্ভব তা স্বচ্ছন্দে হতে পারো। ওয়েল, চলো তোমাকে তোমার কাজের জায়গাটায় নিয়ে যাই। ম্যাকফারসন উঠে দাঁড়িয়ে হাত বাড়িয়ে দেয়ালের পাশে টেবিলের উপরে রাখা টেলিফোনের যন্ত্রটাকে দেখালেন। পৃথিবীর সঙ্গে যোগাযোগের ওটি একমাত্র মাধ্যম। এই চা বাগান ছাড়া আর 4 মাইল দূরে সরকারি পোস্ট অফিসে ওই যন্ত্রটি রয়েছে, কিন্তু কোনো অজানা কারণে ওটা কখন ঘুমোয় কখন জেগে ওঠে তা কেউ জানে না। তোমার অত্যন্ত প্রয়োজনের সময় দেখবে যন্ত্রটা বোবা হয়ে আছে। তাহলে জরুরি প্রয়োজনে কলকাতার অফিসের সঙ্গে যোগাযোগ কিভাবে করা হয়? সুভাষ সেন প্রশ্ন করল। পোস্ট অফিস, এছাড়া কোনো উপায় নেই। লেটস গো। বড় সাহেব অফিস থেকে বড় বড় পা ফেলে বেরিয়ে এলেন। তাকে অনুসরণ করল সুভাষ সেন। ছোট নদীর সাঁকোর উপর থামলেন বড় সাহেব। এই যে ক্যানেলটা দেখছো, এর জন্যই আমার চা বাগানের ফ্যাক্টরি চালু আছে। এখান থেকে প্রায় 1 মাইল দূরে একটা নদী থেকে খাল কেটে জল নিয়ে আসা হয়েছে এখানে। এর স্রোতের চাপে ফ্যাক্টরিতে যে বিদ্যুৎ তৈরি হয় তার সাহায্যে শুধু মেশিন চালু হয় না, এখানে বিদ্যুৎও পাওয়া যায়। দারুণ ব্যাপার, কিন্তু স্যার গেস্ট হাউসে বোধহয় বিদ্যুৎ পৌঁছায়নি। না, অত ক্যাপাসিটি নেই। ম্যানেজার হাঁটতে লাগলেন। যে শ্রমিকরা রাস্তার পাশে কাজ করছিল তারা কাজ থামিয়ে অবাক হয়ে বড় সাহেবের সঙ্গে হাঁটা মহিলাকে দেখছিল। এই সময় হাফ প্যান্ট আর তার ভিতর গোজা খাকি শার্ট পরে ছুটে এসে একটা মানুষ কপালে হাত ঠেকিয়ে বড় সাহেবকে সেলাম করে বললেন, এনি প্রবলেম স্যার? ইয়েস। টেল মি স্যার, আই এম অ্যাট ইউর সার্ভিস। তাহলে তুমি তোমার কাজে ফিরে যাও, না হলে তোমার মাইনে থেকে 1 দিনের টাকা কেটে নেওয়া হবে, বলে হাঁটতে লাগলেন ম্যানেজার। সুভাষ সেন দেখল লোকটির মুখ কয়েক সেকেন্ডের জন্য ছোট হয়ে গেল। তারপর দৌড়ে গেল যেদিক থেকে সে এসেছিল সেদিকে। হেসে ফেলল সুভাষ সেন। সাহেবদের চাটুকার হিসেবে বাঙালি কর্মচারীদের বেশ খ্যাতি আছে, কিন্তু তার একটি উদাহরণ এখানে এসে প্রথম দিনেই দেখতে পাবে কল্পনা করেনি। চা বাগানের হসপিটাল এবং ডিসপেন্সারির সামনে এসে দাঁড়ালেন ম্যানেজার। এই হলো আমার হসপিটাল। বাঁ দিকের বিল্ডিংটা 2টো করে মোট 12টা বেড আছে। এপাশে স্টোর রুম, ভিজিটর্স রুম আর একদম শেষে কিচেন। মাথা নাড়লেন বড় সাহেব। আর এদিকের বিল্ডিংটায় ডেলি পেশেন্ট দেখার ব্যবস্থা আছে। ওষুধের স্টোর রুম ছাড়াও ছোটখাটো অপারেশনের জন্য যা দরকার তা আর একটা ঘরে রাখা আছে। একটা কথা মনে রেখো, চিকিৎসার জন্য যেসব ওষুধ
সুবিধা, তোমার প্রয়োজন অর্ধেক তুমি এখানে পাবে। বাকি অর্ধেক পাচ্ছ না বলে বিরক্ত হয়ে হাত গুটিয়ে নিলে তোমার পরে আফসোস হলেও হতে পারে। কারণ যার চিকিৎসার প্রয়োজন সে পৃথিবী থেকেই চলে যাবে। কিন্তু স্যার, প্রয়োজনীয় ওষুধ না পেলে পেশেন্টের রোগ সারবে কি করে? শুধু তাকে নয়, নিজের বিবেকের কাছে কি উত্তর দেব? সুভাষ সেন গম্ভীর হলো। হেসে ফেললেন ম্যানেজার। একদম ঠিক কথা। এই সমস্যা সমাধান করার দুটো রাস্তা আছে। ধরো কোনো পেশেন্টের পা ভেঙেছে, তোমার কাছে এলো। ওর পায়ে প্লাস্টার করে বিশ্রামের উপদেশ দিলে পায়ের হাড় জুড়ে যাবে। কিন্তু হসপিটালে প্লাস্টার করার কোনো ব্যবস্থা নেই। তখন তুমি দুটো পাতলা মসৃণ কাঠ লোকটির ভাঙা পায়ের দুপাশে চেপে ধরে শক্ত করে ব্যান্ডেজ বেঁধে দিয়ে বললে, 15 দিন পরে এসে দেখাতে। যদি হাড় জুড়ে না যায় তাহলে জেলার বড় হাসপাতালে গিয়ে দেখাতে। আমি বলতে চাইছি, ঠিকঠাক ওষুধ তোমার কাছে না থাকলে তোমাকে ভাবতে হবে অন্য কিভাবে পেশেন্টকে সাহায্য করতে পারো। পেশেন্টকে ফিরিয়ে দিলে তোমার মতো ডাক্তারের সঙ্গে আমার কি পার্থক্য থাকলো? বড় সাহেব যখন কথা বলছিলেন তখন হাসপাতাল থেকে 3 জন মানুষ বেরিয়ে এসেছিল হাত জোড় করে। প্রথম জনের চেহারা ছোটখাটো, মাথায় চুল নেই, পরনে ধুতি আর শার্ট, আর পিছনে 2 জন মহিলা, সাধারণ শাড়ি পরা। বড় সাহেব বললেন, এই হলো তোমার সৈন্য সামন্ত। এদের নিয়ে তোমাকে যুদ্ধ করতে হবে। তবে কাউকে নিয়ে কোনো প্রবলেম হলে সঙ্গে সঙ্গে আমাকে জানিও। বলে সামনে তাকালেন তিনি। ওয়েল, লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, ইনি মিস সেন, আমাদের চা বাগানের ডাক্তার হিসেবে জয়েন করেছেন। এখন থেকে হসপিটালের সমস্ত দায়িত্ব ওকে দেওয়া হয়েছে। তারপর সুভ্রা সেনের দিকে তাকালেন। তুমি কি এখনই হাসপাতালটা ঘুরে দেখতে চাও? কোনো কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল সুভা সেন। ওয়েল, তোমার কাজের জায়গা ভালোভাবে দেখে নেওয়া দরকার। প্রথম দেখায় যা ধরা পড়ে তা দেখে দেখে অভ্যস্ত হয়ে গেলে সেটা চোখে পড়ে না। তোমার দেখা হয়ে গেলে তুমি আমার অফিসে এসো। ম্যাকফারসন সাহেব ফিরে গেলে ধুতি পরা লোকটি হাত জোড় করা অবস্থায় বলল, আগে আমার নাম নৃপেন হালদার, এই হাসপাতালের কম্পাউন্ডার। এরা হলো এখানকার নার্স দিদি, বড় দিদি আর ছোট দিদি। নার্স দুজন নমস্কার করল। দূরে দাঁড়ানো 3 জন মধ্যবয়স্ক মানুষকে দেখিয়ে কম্পাউন্ডার বাবু বললেন, ওরা ক্লাস 4 স্টাফ। সুভাষন তাকাতেই 3 জন কপালে হাত ঠেকালো। নৃপেন হালদারের সঙ্গে হাসপাতালটা ঘুরে দেখল সুভাষেন। আউটডোর লেখা ঘরের ভিতরে জনা 15 বৃদ্ধ এবং 3 জন বৃদ্ধা বসে আছে। কলকাতার মেয়ে হলেও সুভাষেনের বুঝতে অসুবিধে হলো না এরা চা বাগানের প্রাক্তন কর্মী। চেহারা বলে দিচ্ছে ওরা পশ্চিম বাংলার বাইরে থেকে এসেছে, অথবা ওদের পূর্বপুরুষরা এসেছিল, ওরা এখানে জন্মেছে। সুভাষেন জিজ্ঞেস করল, ওরা? ডেলি পেশেন্ট, ওষুধ নিতে এসেছে, নৃপেন হালদার বলল। আগে যিনি ডাক্তার ছিলেন তিনি শেষ কবে এখানে পেশেন্ট দেখেছেন? 1 মাস হয়ে গেল। এই 1 মাস এদের চিকিৎসা কিভাবে হচ্ছে? আগে ডাক্তারবাবু তো নেই, তাই আমি যেটুকু শিখেছি তাই দিয়ে যেটুকু পারি। তবে আমার চিকিৎসায় ভুল হয়নি, কয়েকজন তো সুস্থ হয়ে গিয়েছে। নৃপেন হালদার হাসল। আপনি নিশ্চয় জানেন চিকিৎসা করতে হলে ডিগ্রি বা ডিপ্লোমার দরকার হয়। তা জানি, কিন্তু আমি ওদের উপকার না করলে বিপদ বাড়ত। একটু দূরে বসা এক বৃদ্ধকে ইশারায় ডাকলো সুভাষেন। লোকটি লাঠিতে ভর দিয়ে কোনো রকমে কাছে এলে ভালো করে দেখে জিজ্ঞেস করল, কি হয়েছে আপনার? লোকটা মাথা নাড়ল, তারপর পেটে হাত রেখে বলল, খুব ব্যথা। সুভাষেন নৃপেন হালদারকে জিজ্ঞেস করল, আপনি কি একে ওষুধ দিয়েছেন? আগে হ্যাঁ, ভদ্রলোক মাথা নাড়লেন। কি ওষুধ? সিরাপ। সিরাপ? হ্যাঁ, আগের ডাক্তারবাবু পেটের ব্যথার পেশেন্টকে দিতেন। মাথা নাড়ল সুভাষেন। কিন্তু কোন কোন পেটের ব্যথায় কি ওষুধ দিতেন তা কি আপনি জানেন? আগে না, নৃপেন হালদার বলল। তবে ওই ওষুধ খেয়ে তো কয়েকজন সুস্থ হয়ে গিয়েছে। ভালো না হোক খারাপ তো হয় না। একটু তাকিয়ে থেকে সুভাষেন বলল, দয়া করে আপনি কোনো পেশেন্টকে নিজ থেকে ওষুধ দিতে যাবেন না। আর এখানে নিশ্চয়ই ওষুধের স্টক লিস্ট আপ টু ডেট করা আছে, আমাকে এনে দেখান। না, মানে এত কাজের চাপ, তাই আপ টু ডেট করতে পারিনি। ও, আজ বিকেলের মধ্যে আপ টু ডেট করে আমাকে দেবেন? সুভাষেন বলল, নার্স দিদিদের এখানে আসতে বলুন। একটা খালি চেয়ারে বসল সুভাষেন। একটু দূরে বসা অসুস্থ মানুষগুলো ফ্যাল ফ্যাল করে তার দিকে তাকিয়ে আছে।
নৃপেন হালদারের মুখ দেখে তার বুঝতে অসুবিধে হলো না লোকটা বেশ ঘাবড়ে গিয়েছে। লোকটা চোখের আড়ালে চলে গেলে অসুস্থ মানুষগুলোর দিকে তাকালো সে। ওরা খুব অবাক হয়ে তাকিয়ে আছে। সুভাষেন গলা তুলে জিজ্ঞেস করলো, আপনারা এইভাবে না বসে লাইন দিয়ে বসুন। বাংলা বুঝতে পারেন তো? কেউ নড়ল না, কারো মুখ থেকে কথাও বের হলো না। সবাই চোখ বড় করে তাকিয়ে থাকলো। সুভাষেন হাসল, আপনারা বাংলা বুঝতে পারেন না? এবার অনেকগুলো মাথা সামনে ঝুঁকে জানালো তারা বাংলা বোঝে। ওই সময় নার্স দুজন পাশে এসে দাঁড়ালো। সুভাষেন জিজ্ঞেস করলেন, আপনাদের নাম কি? আমি কমলা পাত্র, সিনিয়র নার্স। ওর নাম সন্ধ্যা সাহা, জুনিয়র। বয়স্ক নার্স জবাব দিল, দিয়ে দাঁত বের করে হাসল। এই যে এরা এখানে অপেক্ষা করছে, এরা নিশ্চয়ই পেশেন্ট? হ্যাঁ ম্যাডাম। এদের মধ্যে যারা আগে এসেছে, ডাক্তারকে দেখিয়ে ওষুধ নিয়েছে, তাদের রেকর্ড নিশ্চয়ই আপনাদের কাছে আছে। কমলা পাত্র মাথা নাড়ল। আগের ডাক্তারবাবু যে ওষুধ দিয়ে গিয়েছিলেন তাই কম্পাউন্ডার বাবু দিতে বলেছেন, স্টকে থাকলে দেয়া হয়। সন্ধ্যা সাহা বলল, অনেক ওষুধ এখানে স্টকে নেই। বুঝলাম, কিন্তু কাকে কি ওষুধ দেয়া হচ্ছে তার রেকর্ড কি রাখছেন? আগের ডাক্তারবাবু যখন ছিলেন তখন দামি ওষুধগুলোর রেকর্ড রাখা হতো। সুভাষেন মহিলাদের মুখের দিকে তাকালেন। কাছাকাছি ওষুধের দোকান কত দূরে আছে? বাজারে একটা দোকান আছে, কমলা পাত্র জবাব দিল। বাজার এখান থেকে কত দূরে? 1.5 মাইল দূরে। ঠিক আছে, আপনি একটা খাতা নিয়ে আসুন। ও, এখন কি এখানে কোনো পেশেন্ট ভর্তি হয়ে আছে? না, ডাক্তারবাবু চলে যাওয়ার পরে যারা ছিল তাদের আত্মীয়রা অন্য কোথাও নিয়ে গিয়েছে। সন্ধ্যা সাহা বলল। অন্য কোথাও মানে? কাছাকাছি হাসপাতাল এখান থেকে কত দূরে? আলিপুরদুয়ারে। বাসে যেতে 1.5 ঘন্টা লাগে। ঠিক আছে, আপনি এখন যেতে পারেন। আর আপনি একটা খাতা আর পেন্সিল নিয়ে চটপট চলে আসুন। নার্স দুজন সরে গেলে সুভাষেন দেখলো এর মধ্যে অসুস্থ মানুষগুলো মোটামুটি লাইন তৈরি করতে পেরেছে। প্রথম জনকে ইশারায় ডাকলো সুভাষেন। বৃদ্ধ রুগ্ন মানুষটিকে ধরে নিয়ে এলে সুভাষেন দূরে পড়ে থাকা একটা চেয়ার নিয়ে এসে বলল, বসুন। কি নাম আপনার? লোকটা হাত জোড় করল। শনিচর। আপনি চেয়ারে না বসলে আমি একটাও কথা বলবো না। বসুন। বেশ কড়া গলায় কথা বলল সুভাষেন। সঙ্গীর দিকে অসহায় চোখে তাকিয়ে খুব সংকোচের সঙ্গে চেয়ারে গুটিসুটি মেরে বসল শনিচর। এবার হাসল সুভাষেন। আপনার কি হয়েছে? পেট ব্যথা খুব, ঘুমাতে পারি না, খেতে পারি না, উফ। শনিচর বলল। কমলাপাত্র ততক্ষণে খাতা পেন্সিল নিয়ে ফিরে এসেছে। তার দিকে তাকিয়ে সুভাষেন জিজ্ঞেস করল, পেশেন্টকে শুইয়ে পরীক্ষা করার বেড কোথায় আছে? ভিতরের ঘরে একটা ছিল, বলতে বলতে থেমে গেল কমলাপাত্র। ছিল মানে? এখন নেই? কম্পাউন্ডার বাবু তো ওই বেডে শুয়ে বিশ্রাম করেন। খুব পুরনো হয়ে গিয়েছে, ছিঁড়েও গিয়েছে। মুখ নিচু করে বলল কমলাপাত্র। সুভাষেন শনিচরের দিকে তাকালো। আপনাকে আগে এখান থেকে ওষুধ দিয়েছে? মাথা নেড়ে হ্যাঁ বলল শনিচর। কমলাপাত্রের দিকে তাকালো সুভাষেন। কমলাপাত্র বলল, পেট ব্যথা হলে একটাই ট্যাবলেট দেয়া হয়। ঠিক ট্যাবলেট নয় অবশ্য, ট্যাবলেটের পাউডার। তার মানে? অবাক হয়ে গেল সুভাষেন। কম্পাউন্ডার বাবু বললেন, স্টক তো বেশি নেই, তাই 2 রকম ট্যাবলেটের গুঁড়ো করে পেশেন্টদের দেয়া হয়। তাতে কিন্তু কাজ ভালোই হয়। কমলাপাত্র জানালেন। ঘন্টা চারেক লেগে গেল সব অসুস্থ মানুষকে দেখে প্রেসক্রিপশন লিখতে। চেয়ার ছেড়ে দাঁড়িয়ে দরজার দিকে তাকিয়ে অবাক হলো সুভাষেন। কমলাপাত্র মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। সুভাষেন জিজ্ঞেস করলো, কি হলো? ম্যাডাম, সবাইকে সব ওষুধ দেওয়া সম্ভব হচ্ছে না। কেন? স্টক নেই। মাথা নাড়ল কমলাপাত্র। আগের ডাক্তারবাবু চলে যাওয়ার পর কলকাতায় ওষুধের অর্ডার দেওয়া যায়নি, শুধু লোকাল পারচেজ হচ্ছে, তাও বেশি নয়। সর্বনাশ। বড় সাহেব জানেন? আমরা তো বলতে পারি না, কম্পাউন্ডার বাবু বলেছেন কিনা জানি না। মাথা নিচু করে বলল কমলাপাত্র। আশ্চর্য, এতক্ষণ ধরে আমি যখন পেশেন্ট দেখছিলাম তখন বলেননি কেন যে আপনাদের ওষুধের স্টক প্রায় শেষ? উফ, এখন এই অসুস্থ মানুষদেরকে আমি কি বলবো? চোখ বন্ধ করে নিজেকে সামলাতে চাইল সুভাষেন। ঠিক তখনই ম্যাকফারসন সাহেবের গলা শোনা গেল।
হে কি ডক্টর, তুমি তো প্রথম দিনেই কাজে ডুবে গিয়েছো। কিরকম মনে হচ্ছে? একটু সময় লাগবে সব ঠিকঠাক করে নিতে, হাসলো সুভাষেন। ম্যাকফারসন চোখ ছোট করে একটু চিন্তা করলেন। তারপর বললেন, আজ বিকেলে 4টের সময় আমার অফিসে মিটিং আছে। থাকার জায়গা দেখে লাঞ্চ সেরে 5টার সময় চলে এসো। তোমার কোয়ার্টার্স এখান থেকে সিকি মাইল দূরে। আজ চা বাগানের গাড়ি তোমাকে কোয়ার্টার্সে পৌঁছে দেবে। আমি খুব দুঃখিত, ডাক্তারদের আসা যাওয়ার জন্য কোম্পানির তরফ থেকে গাড়ি দেয়া হয় না। থ্যাংক ইউ স্যার। আমার সুটকেস গাড়িতে আছে, একটু ইতস্তত করল সুভাষেন। ম্যাকফারসন জিজ্ঞেস করলেন, কিছু বলবে? নার্সদের কাছে শুনলাম হাসপাতালে সাধারণ ওষুধগুলো শেষ হয়ে গিয়েছে। এই যে শ্রমিকরা আউটডোরে আসছে তাদের জন্য ওষুধ খুব প্রয়োজন, সুভাষেন বলল। সোজা হয়ে দাঁড়ালেন ম্যানেজার। তারপর দূরে দাঁড়ানো নার্স কমলা পাত্রকে বললেন, কম্পাউন্ডার বাবুকে বলো যেসব ওষুধ দরকার তার লিস্ট তৈরি করে ম্যাডামকে দেখিয়ে বিকেলের মধ্যে আমার অফিসে জমা দিতে। ওকে? কমলা পাত্র মাথা নেড়ে হ্যাঁ বলল। ম্যাকফারসন সাহেব হাত নেড়ে ইশারা করতেই দূরে দাঁড়িয়ে থাকা গাড়ি চালু হয়ে কাছে এলো। ম্যাকফারসন সাহেব বললেন, ওয়েল ডাক্তার, তোমার থাকার জায়গা দেখে নাও, কোনো অসুবিধে হলে আমাকে জানিও। বড় বড় পা ফেলে চলে গেলেন ম্যাকফারসন। গাড়িতে উঠে সুভাষেন দেখলো তার ব্যাগটা নিয়ে আসা হয়েছে। একটু স্বস্তি বোধ করলো সে। কাল সন্ধ্যের মুখে জায়গাটা ভালোভাবে দেখতে পায়নি। এখন দুপাশের চা বাগান দেখল সে। মাঝে মাঝে রাস্তার ধার ঘেঁষে যারা ধীরে ধীরে হেঁটে যাচ্ছে তারা যে হাসপাতাল থেকে বেরিয়েছে বুঝতে অসুবিধে হলো না। যতটুকু সে বই পড়ে জেনেছে তাতেই কালো দুর্বল মানুষগুলোকে নিয়ে আসা হয়েছিল বিহারের সেই সব গ্রাম থেকে, যেখানে ওরা কোনোভাবে বেঁচে ছিল। কিন্তু সেটাও তো 60-70 বছর হয়ে গেল। যে মানুষগুলোকে সে আজ হাসপাতালে দেখল তাদের অবস্থা যে খুব বদলেছে তা তো মনে হয়নি। একটা একতলা বাড়ি, বাড়ির দুপাশে বাগান। গাড়ির শব্দ শুনে দরজা খুলে বারান্দায় এসে দাঁড়ালো দুজন কালো মানুষ, একজন পুরুষ, অন্যজন মহিলা। গাড়ি থামতেই পুরুষটি, যার বয়স 60-এর কাছাকাছি, দ্রুত এগিয়ে এসে বারংবার কপালে হাত ঠেকাতে লাগলো। ড্রাইভার নেমে এসে সুভাষেনের ব্যাগটা লোকটার হাতে ধরিয়ে দিল। গাড়ি থেকে নেমে লোকটাকে অনুসরণ করতেই গাড়ি ফিরে গেল। বারান্দায় ওঠার আগে মধ্যবয়সী মহিলা নিচু হয়ে পায়ে হাত দিতে চাইল। বাধা দিল সুভাষেন। না না, থাক। কি নাম তোমাদের? পুরুষটি বলল, আমার নাম মাংরা। রান্না ছাড়া আমি বাংলোর সব কাজ করি। ও আমার চাচার মেয়ে এতোয়ারি, ও রান্না করে। সুভাষেন দেখলো এতোয়ারি যেন খুব লজ্জা পেল। আঁচল ধরে টানলো, মাথা নিচু হয়ে গেল। তারপর হাত বাড়িয়ে ব্যাগটা নিয়ে ভিতরের দিকে পা বাড়ালো। কোয়ার্টার্স বেশি বড় নয়, 2.5খানা ঘর, খাওয়ার ঘর, বাথরুম ছাড়াও ভিতরে একটু ফুল ফলের ছোট্ট বাগান রয়েছে। রান্নাঘর বাগানের ওপাশে। সেখানে যাওয়ার পথে মাথার উপরে সরু ছাউনি রয়েছে। শোয়ার ঘরে খাটের উপর বিছানা পাতা রয়েছে। চাদর দেখে বুঝতে অসুবিধে হলো না সেটা সদ্য ভাঙা হয়েছে। টেবিলের উপর সুটকেস রেখে এতোয়ারি মুখ নিচু করে জিজ্ঞেস করলো, ভাত রেডি আছে। তুমি রান্না করেছ? হাসলো সুভাষেন। কথা না বলে মাথা নেড়ে হ্যাঁ বলল এতোয়ারি। বাজার করলো কে? পিছনে দাঁড়ানো মাংরা বলল, আমি। আজ তো হাটবার নয়, বড় মাছ পাওয়া যায় না, নদীর ছোট মাছ এনেছি। কত খরচ হয়েছে? বেশি হয়নি, কম্পাউন্ডার বাবু দিয়ে দিয়েছে। উনি যা দিয়েছেন তা ওকে ফেরত দিয়ে দিবে। কত দিয়েছেন উনি? 2 টাকা। ব্যাগ খুলে টাকাটা টেবিলের উপর রেখে সুভাষেন বলল, আজই এই টাকা ওকে দিয়ে বলবে আমি তাকে ধন্যবাদ জানিয়েছি। চলো, খেতে দাও। মেয়েটা মন্দ রান্না করে না, কিন্তু লজ্জার ভার এত বেশি যে মুখ তুলতেই পারে না। সুভাষেনের খেতে খারাপ লাগছিল না, কারণ মেয়েটা ঠিক বাঙালি রান্না রাঁধতেই জানে না। মুখ বদলানোর পক্ষে এটা যথেষ্ট ভালো। খেতে খেতে জেনে গেল সুভাষেন মাংরা রান্নাঘরের বাইরের সব কাজ করে এবং করবে। এতোয়ারি রান্না এবং ঘর পরিষ্কার করবে। রাত 9টা নাগাদ ওরা চলে যায়, ভোর 6টায় ফিরে আসে। সুভাষেন জিজ্ঞেস করলো, তোমার বাড়িতে কে কে আছে? মা, বাবা, ভাই, দাদা। এতোয়ারি মুখ নিচু করে বলল। সুভাষেন তাকালো। মেয়েটার সিঁথিতে সিঁদুর স্পষ্ট, অথচ স্বামীর নাম বলল না। খুব স্বাভাবিক গলায় সুভাষেন জিজ্ঞেস করলো, স্বামী বাইরে থাকে?
20 মাইল দূরে নীলবাড়ি চা বাগানে। 20 মাইল দূরে? অবাক হয়ে তাকালো সুভাষ সেন। কথা না বলে মাথা নাড়ল এতোয়ারি। তুমি স্বামীর বাড়িতে থাকছো না কেন? এবার এতোয়ারির চিবুক বুকে নেমে গেল। এতক্ষণে মাংরা কথা বলল। ওর ভাগ্য খুব খারাপ। বিয়ের 4 বছরের মধ্যে যখন বাচ্চা হলো না, তখন ওর স্বামী ওকে বাপের বাড়িতে পাঠিয়ে দিল। সেই যে দিল, আর ফেরত নিল না। শুনছি ওর স্বামী নাকি আবার বিয়ে করবে। আঁচল চোখে চেপে সামনে থেকে ছুটে গেল এতোয়ারি। সুভাষেন মাংরাকে বলল, আচ্ছা, এতোয়ারি যদি আমার কাছে থাকে, তোমাদের কোনো আপত্তি আছে? মাংরা একটু হকচকিয়ে গেল। সেটা লক্ষ্য করে সুভাষেন বলল, তোমরা বাড়িতে আলোচনা করে এসে আমাকে জানিও। দুপুরের শেষটুকু চেয়ারে বসে গাছপালা দেখে কাটিয়ে দিল সে। এত পাখি গাছে গাছে আসছে যাচ্ছে যে গুণে শেষ করতে পারছিল না। হঠাৎ পাখিরা গলা ছেড়ে চিৎকার শুরু করলো। সামনের গাছের ডাল ছেড়ে তারা উড়ে চলে গেল চোখের আড়ালে। অবাক হয়ে সুভাষেন দেখল একটা বেশ বড় চেহারার হনুমান ওদিকের গাছ থেকে বেশ গম্ভীর মেজাজে চলে এলো সামনের ডালে। তারপর সুভাষেন দেখতে পেল হনুমানটাকে। বেশ বড়সড় ভারিক্কি শরীর, দুটো ডালের জোড়ে এসে পা ঝুলিয়ে বসে কোনো ফল কামড়ে খেতে খেতে তার দিকে তাকিয়ে আছে। দেখে যে একটুও খুশি হচ্ছে না তা ভঙ্গিতে স্পষ্ট। বিকেলে অফিসে যাওয়ার সময় গাড়ি থাকার কথা ছিল না, হেঁটেই যেতে হলো। হাঁটতে ভালোই লাগছিল। রোদ এখনো মরে যায়নি, অল্প বাতাস বইছে। সেই সঙ্গে দুপাশের গাছের পাখিরা সমানে ডেকে চলেছে। রাস্তায় কোনো মানুষ নেই। সিকিমাইল পথটা হেঁটে হাসপাতালের সামনে এসে সুভাষেন দেখতে পেল কম্পাউন্ডার বাবুকে। বারান্দায় দাঁড়িয়ে আছেন। সুভাষেন কাছে আসতেই মাথায় দুটো হাত ঠেকিয়ে পকেট থেকে কাগজ বের করে এগিয়ে এলো। লিস্ট বানিয়েছেন? সুভাষেন জিজ্ঞেস করল। এ কি কথা ম্যাডাম? আপনি আদেশ দিয়ে গিয়েছেন, না করে পারি? এই নিন, যেসব ওষুধ এখনই দরকার তার নাম লিখে দিয়েছি। তবে যা চাইবো তাই তো দিতে পারবে না, তাই কত লাগবে সেটা লিখিনি। নৃপেন হালদার বলল। আপনি কোত্থেকে নেবেন? সুভাষেন জিজ্ঞেস করল। এখানে তো একটাই ওষুধের দোকান আছে, অর্ডার পেলে ওরা শিলিগুড়ি থেকে আনিয়ে দেয়। 2-3 দিন সময় লাগে। লিস্টটা হাতে নিয়ে চোখ বোলালো। স্বীকার করতেই হবে নৃপেন হালদারের হাতের লেখা খুব সুন্দর। আবার হাত জোড় করল নৃপেন হালদার। একটা কথা বলবো? বলুন। আপনি তো বড় সাহেবের ওখানে যাচ্ছেন। হ্যাঁ। তারপর তো কোয়ার্টার্সে ফিরবেন। সেরকমই ইচ্ছে। আমার স্ত্রীর ইচ্ছে আজ রাত্রে আপনি ওর হাতের রান্না খান। তার মানে? না না, আপনাকে যেতে হবে না। আমার স্ত্রীর হাতের রান্না আপনার বাড়িতে পৌঁছে দেওয়া হবে। দয়া করে খেয়ে দেখবেন। বেশ তো, তবে সেটা আজই করার দরকার নেই। এখানে যখন চাকরি করতে এসেছি তখন তো থাকতেই হবে, পরে কোনো দিন। আচ্ছা। সুভাষেন ম্যানেজারের অফিসের দিকে পা বাড়ালো। নৃপেন হালদার একটু হকচকিয়ে গেল। মেয়ে মানুষ ডাক্তারের অধীনে সে কখনো চাকরি করেনি। আজ ভাবলো তাকে অনেক কিছু শিখতে হবে। ম্যাকফারসনের ঘরের দরজা বন্ধ। বেয়ারা সুভাষেনকে দেখে দাঁড়াতে বলে ভেতরে গেল খবর দিতে। বেরিয়ে এলো সঙ্গে সঙ্গে। বলল, যাইয়ে। ভিতরে ঢুকে সুভাষেন দেখলো ম্যাকফারসন ছাড়াও আরো 3 জন পুরুষ ঘরে আছেন। তারা বসে আছেন টেবিলের এপাশে। দেখা মাত্র ম্যাকফারসন উঠে দাঁড়ালেন। গুড আফটারনুন মিস সেন। নতুন জায়গায় তোমার কোনো অসুবিধা হয়নি তো? একদম না স্যার। ওয়েল, এসো তোমার সঙ্গে আলাপ করিয়ে দিচ্ছি। ইনি ডক্টর সুভাষেন, আজই কলকাতা থেকে এসে এখানে জয়েন করেছেন। ইনি মিস্টার এইচ.পি. রায়, সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার। তার পাশে যে হ্যান্ডসাম জেন্টলম্যানকে দেখছো, তিনি মিস্টার গুপ্তা। অ্যান্ড তারপরে মিস্টার মিশ্র। আমরা সবাই একসঙ্গে এই চা বাগানের উন্নতির জন্য কাজ করি। সুভাষেন হাত জোড় করে নমস্কার করলে 3 জন সহকারী ম্যানেজার উঠে দাঁড়িয়ে একসঙ্গে বললেন, গুড আফটারনুন। ম্যাকফারসন বললেন, আমি যতদূর জানি ডক্টর সেন এর আগে চা বাগানে এসে থাকেননি, তাই ওর কোনো প্রবলেম হলে আমরা ওকে সাহায্য করব। 3 জন ম্যানেজার একসঙ্গে বলে উঠলেন, অবশ্যই। মিস্টার এইচ.পি. রায় হাসলেন। ডক্টর সেন, আমি 25 বছর চা বাগানে আছি, কিন্তু কোনো বাগানেই মহিলাকে ডাক্তারি করতে দেখিনি। চা বাগানে চাকরি করার চেয়ে তারা সরকারি হাসপাতালে কর্মক্ষেত্র হিসেবে বেছে নেন। আপনি এই সিদ্ধান্ত নিয়েছেন কেন, যদি কিছু মনে না করেন জানতে পারি কি?
আমি মানুষের জন্য কাজ করতে চেয়েছিলাম। আমার এক অধ্যাপক বললেন চা বাগানে চাকরি করলে সেই সুযোগটা বেশি পাওয়া যাবে। তাই ভাবলাম চেষ্টা করি। সুভাষেন প্রতিটি শব্দ স্পষ্ট উচ্চারণ করল। মিস্টার এইচপি রায় বললেন, খুব ভালো কথা। আপনি যে কোনো প্রবলেমে পড়লে বড় সাহেবকে বলবেন। উনি না থাকলে আমাদেরকে বলতে দ্বিধা করবেন না। অনেক ধন্যবাদ, মাথা নেড়ে বলল সুভাষেন। ম্যাকফারসন বললেন, ডক্টর, তুমি এখন অফিসে গিয়ে হেড ক্লার্কের সঙ্গে দেখা করো। তোমার জয়েনিং রিপোর্ট থেকে শুরু করে কিছু কাগজপত্রে সই করতে হবে। ওরও বোধহয় কিছু ডকুমেন্টসের দরকার। আশা করি আমরা একসঙ্গে ভালোভাবে কাজ করতে পারবো। নিশ্চয়ই। কম্পাউন্ডার বাবুর দেওয়া ওষুধের লিস্টটা এগিয়ে দিল সুভাষেন। ম্যাকফারসন জিজ্ঞেস করলেন, কি ওটা? যেসব ওষুধ হাসপাতালের স্টকে নেই অথচ জরুরি প্রয়োজন তার লিস্ট। মাথা নাড়লেন ম্যাকফারসন। তুমি কি চেক করেছো? না, এটা কম্পাউন্ডার আমাকে দিয়েছেন। নেক্সট টাইম যখন কাউকে দিয়ে কোনো কাজ করাবে তখন সেটা চেক করে নেবে। কাউকে অবিশ্বাস করে নয়, নিজের ধারণাটা পরিষ্কার রাখার জন্যে। ম্যাকফারসন বললেন, আশা করি আগামীকাল সন্ধ্যের মধ্যে এসব ওষুধ পেয়ে যাবে। মিস্টার গুপ্তা বললেন, লোকাল দোকানে কি পাওয়া যাবে না? মিস্টার এইচপি রায় বললেন, শিলিগুড়ি থেকে কিনে আনলে দাম কম দিতে হয় এবং এক্সপায়ারি ডেট বেশ দেরিতে থাকে। ঘড়ি দেখলেন ম্যাকফারসন। ওয়েল ডক্টর, আমার মনে হয় তোমার এখনই অফিসে যাওয়া উচিত। হেড ক্লার্ক অকারণে ছুটির পর চেয়ারে বসে থাকুন, এটা উচিত হবে না। ভদ্রলোক উঠে দাঁড়ালে বাকিরাও উঠে পড়ল। মিস্টার এইচপি রায় বললেন, গুপ্তা, তুমি ডাক্তারকে অফিসটা দেখিয়ে দাও। উনি বোধহয় এখনো অফিসে যাননি। মিস্টার গুপ্তা বললেন, উইথ প্লেজার। বাইরে বেরিয়ে এলে মিস্টার গুপ্তা বললেন, এই দিক দিয়ে চলুন। যে কৃত্রিম জলের ধারা বয়ে যাচ্ছে তার পাশ দিয়ে হাঁটতে হাঁটতে ভদ্রলোক জিজ্ঞেস করলেন, শুনলাম আপনি একাই এসেছেন। বাঙালি, ইন্ডিয়ান মেয়েরা তো এত সাহসী হয় না। ভালোই তো হলো, ধারণাটা বদলে নিতে পারলেন, সুভাষেন জবাব দিল। মিস্টার গুপ্তা আর চোখে দেখে নিয়ে আবার জিজ্ঞেস করলেন, আমাদের চা বাগান আপনার কেমন লাগছে? এখনো কিছুই দেখিনি তো। তা অবশ্য, তবে আমায় যদি জিজ্ঞেস করেন তাহলে বলি, যতক্ষণ কাজের মধ্যে ডুবে থাকি ততক্ষণ সব খুব ভালো লাগে। কাজ না থাকলেই মুশকিল। কেন? এই গাছপালা, চা বাগান, পাখি দেখতে দেখতে নিজেকে খুব একা মনে হয়। কথাটা শুনে হেসে ফেলল সুভাষেন। হাসছেন যে? আজকে আমি গাছপালা, চা বাগান, পাখির সঙ্গে আরেকজনকে দেখেছি। আরেকজন? দাঁড়িয়ে গেলেন মিস্টার গুপ্তা। কে? কার কথা বলছেন? হনুমান, বেশ বড়সড়। মনে হলো আমাকে দেখে বিরক্ত হয়েছে। সঙ্গে সঙ্গে অন্যদিকে মুখ ঘুরিয়ে মিস্টার গুপ্তা বললেন, আপনি প্রায় পৌঁছে গিয়েছেন। সোজা যে দরজা দেখছেন সেটা দিয়ে ঢুকলে অফিস দেখতে পাবেন। বাই। মিস্টার গুপ্তা উল্টো দিকের পথ ধরলেন। খুশি হলো সুভাষেন। লোকটাকে নিয়ে বিপদের ভয় নেই। অফিসে ঢুকতেই যে ভদ্রলোক উঠে দাঁড়ালেন তিনি প্রবীণ। হাফ প্যান্টের ভিতরে শার্ট গোজা। হাত জোড় করে বললেন, আসুন আসুন, আপনার জন্যই অপেক্ষা করছিলাম। কথা বলার ধরনে লোকটাকে পছন্দ হলো। হাত জোড় করে এসে বলল, আমি ডক্টর সুভাষেন। আজই এখানে জয়েন করতে এসেছি। বড় সাহেব খবর পাঠিয়েছেন, আমি কাগজপত্র তৈরি করে রেখেছি। ওহো, এখানে আপনার কোনো অসুবিধে হচ্ছে না তো? বিন্দু মাত্র নয়। বসুন, আমি হেড ক্লার্ক রবীন্দ্রনাথ মুখার্জি। বলতে বলতে একটা ফাইল খুলে এগিয়ে দিয়ে বললেন, বসুন, বসে পড়ে নিয়ে সই করুন। শৈশাবোধ হয়ে গেলে ভদ্রলোক বললেন, এই কাগজগুলো যাতে আপনি সই করলেন তা একদম না দেখে করেছেন। এটা ঠিক নয়, আপনি দেখে নিন। সে কি? এতে কি এমন কিছু লেখা আছে যা আমাকে বিপদে ফেলতে পারে? দেখেই নিন। সুভাষেন চোখ বুলিয়ে নিয়ে কাগজগুলো ফেরত দিল। বুঝতে পেরেছি, আপনি আমাকে সতর্ক করলেন। কথাটা মনে থাকবে। আপনার সঙ্গে টর্চ আছে? না, কেন? একটু পরে পৃথিবীটা অন্ধকারে ডুবে যাবে। যদিও চায়ের বাগান, তবু জায়গাটায় আদিম গন্ধ আছে। টর্চের আলোয় আপনি সাপের শরীরে পা দেবেন না। সর্বনাশ! এখানে কি পথে ঘাটে সাপ বের হয়? আঁতকে উঠল সুভাষেন। এই জঙ্গলে জায়গাটা তো ওদের ছিল। মানুষ দখল নিতে চাইলেই ওরা সহজে ছেড়ে চলে যাবে কেন? এক কাজ করুন, এই টর্চ নিয়ে যান, কাল ফেরত দেবেন। আপনি ফিরবেন কি করে? আমার অসুবিধে হবে না। আমি এখানেই জন্মেছি। আমার বাবা এই চা বাগানেই কাজ করতেন।
সাপেরা আমাকে চেনে। হেসে ফেললেন রবীন্দ্রনাথ বাবু। দাঁড়ান, আজ তো সবে 24 ঘন্টা কাটলো। আমি লোক দিচ্ছি, ও আপনাকে আপনার কোয়ার্টার্সে পৌঁছে দেবে। উঠে দাঁড়ালো সুভাষেন। না না, কোনো দরকার নেই, এই টর্চটা সঙ্গে থাকলে যেতে কোনো অসুবিধে হবে না। বাইরে বেরিয়ে এসে সুভাষেনের মনে হলো এত সুন্দর পৃথিবী সে খুব কম দেখেছে। হালকা আলোয় মাখামাখি হয়ে রয়েছে গাছপালা, রাস্তা, অফিস, বাড়ি। অপূর্ব মায়াময় মনে হচ্ছে পৃথিবীটাকে। ফ্যাক্টরি ছুটি হয়ে যাওয়ায় এখন লোকজন দেখাই যাচ্ছে না। খানিকটা হাঁটতে ঝুপঝুপ করে অন্ধকার নামতে লাগলো। টর্চ জ্বাললো সুভাষেন। টর্চের আলো খুব জোরালো নয়। খানিকটা যেতেই পিছনে সাইকেলের বেলের আওয়াজ হলো। ফিরে তাকিয়ে দেখতে না দেখতে সাইকেলটা পাশে এসে থামলো। সাইকেল থেকে নেমে এলেন সহকারী ম্যানেজার মিস্টার মিশ্র। বললেন, দূর থেকে দেখলাম আপনি একা ফিরে যাচ্ছেন। নতুন জায়গায় এটা ঠিক হচ্ছে না। বড়বাবুর উচিত ছিল আপনাকে সতর্ক করা। এ কথা বলছেন কেন? ও, আপনাকে কেউ কিছু বলেনি দেখছি। একটু গরম পড়লেই অন্ধকারের রাস্তায় বিষধর সাপ ঘুরে বেড়ায়। তাছাড়া বুনো জন্তুরা তো আছেই। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন। কি করবে বুঝতে পারছিল না সুভাষেন। অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার বললেন, আপনি নার্ভাস হবেন না, চলুন আমি আপনাকে পৌঁছে দিচ্ছি। আপনি পৌঁছে দেবেন? অবাক হলো সুভাষেন। কিন্তু ফেরার সময় তো আপনাকে একাই ফিরতে হবে, তখন তো বিপদ হতে পারে। তার চেয়ে আমি একাই চলে যাই, কোনো অসুবিধা হবে না। গুড নাইট। সুভাষেন পা ফেলল। কোয়ার্টার্সের আলো জ্বলছে। তাকে দেখে এতোয়ারি হারিকেনটা নিয়ে এগিয়ে এসে আলো দেখালো। সুভাষেন জিজ্ঞেস করল, আরে তুমি বাড়ি যাওনি কেন? এবার পিছন থেকে মাংরা এগিয়ে এলো, হাতে লাঠি। নমস্কার করে বলল, এতোয়ারির বাবা বলেছে আপনার যদি আপত্তি না থাকে তাহলে ও এখানেই থাকবে, মাঝে মাঝে বাবা মার সঙ্গে দেখা করে আসবে। বাহ, এ তো খুব ভালো কথা। সুভাষেন বলতে বলতে দেখলো এতোয়ারি ভেতরে চলে গেল। মাংরা বলল, আপনি যদি হুকুম দেন তাহলে আমি ঘরে যেতে পারি। হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই। ভিতরে পা বাড়ালো সুভাষেন। মাংরা চলে গেলে দরজা বন্ধ করে দিল। শোয়ার ঘরে ঢুকে চেয়ারে বসল সে। এতোয়ারি ধারে কাছে নেই। মেয়েটা এই বাড়িতে থাকলে তার যে খুব উপকার হবে তাতে কোনো সন্দেহ নেই। মুখ ঘুরিয়ে সুভাষেন দেখল ঘরের জানালাগুলো বন্ধ। যেহেতু গরমের সময় শেষ হয়ে গিয়েছে, তাই জানালা বন্ধ থাকা সত্ত্বেও গরম বোধ হচ্ছে না। এতক্ষণ আমি পড়ে শোনালাম সমরেশ মজুমদারের লেখা উপন্যাস ছায়াতরু এর প্রথম পর্ব। উপন্যাসটির বাকি পর্বগুলো আমরা খুব শীঘ্রই আপলোড করার চেষ্টা করব, শোনার আমন্ত্রণ রইল। অডিও কথনে আমাদের গল্প পাঠ ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বন্ধুদেরকে শেয়ার করুন। আমাদের গল্প পাঠ আপনাদের কেমন লাগছে তা কমেন্টে অবশ্যই জানাবেন। কোনো গল্প পাঠের অনুরোধ থাকলেও সেটা জানাতে পারেন। গল্প পড়ি, গল্প শুনি, বাংলা গল্প ছড়িয়ে পড়ুক সবখানে।